প্রত্যেক দিন চোখ বেঁধে হ্যান্ডকাফ পরিয়ে বাথরুমে নিয়ে যেত, মাস্ক পরিয়ে বাথরুমে নিয়ে যেত। দ্যাট ওয়াজ আওয়ার এভরিডে লাইফ। আমার 40,000 উপরে আমার হ্যান্ডকাফ করে চোখ করে। আয়নাঘরের যে কক্ষে বন্দী ছিলেন, অন্ধকার সেই কক্ষে দাঁড়িয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে বন্দী জীবনের দুঃসহ স্মৃতি বর্ণনা করছিলেন হুমাম কাদের চৌধুরী ও ব্রিগেডিয়ার আব্দুল্লাহিল আমান আজমি। জিজ্ঞেস করেছিলাম যে কত মাস থাকতে হবে, আরো যে এটা তো আপনাকে বলা যাবে না, এটা উপর থেকে অর্ডার আসবে। আমাকে ছেড়ে দেওয়ার 3-4 দিন আগে বলা হলো মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে একটা সেকেন্ড চান্স দিচ্ছে, আপনি এই সেকেন্ড চান্সটা আপনি ঠিক মতো কাজে লাগাবেন। আপনার চলে যেতে হবে, দেশ ছেড়ে চলে যেতে হবে, দেশ ছেড়ে চলে যেতে হবে। আমাদের একটা ফোন নাম্বার দিয়ে and we have offered physics and suspected that I become the Mata and they have given us so much huge gallery. 23rd May 2021 আমাকে নোটিফিকেশন বলে আসছে যে আপনি টার্ম মিটিং দেন যে আপনি দেশে থাকবেন না, রাজনীতি করবেন না, দেশে চলে যাবেন, আপনি এখন লাস্ট ম্যান গুলো দ্যাট আমি রাই বাট আমি আন্ডারটেকিং দিয়ে কোনো মুক্তি চাই না। I don't want to share my কোনো রেগুলার কিছু ছিল না। এক সপ্তাহে হয়তো 3 বার আনবে, তারপর 2 সপ্তাহ গায়েব থাকবে। ঘুরে ঘুরে নিজের উপর চালানো ভয়ানক নির্যাতনের সেই দিনগুলোর কথা জানান দীর্ঘ সময় বন্দী থাকা জামায়াত নেতা মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমানও। কোথায় ছিলেন? 8 বছর এখানেই থাকি। I couldn't tell what day or night from the sleep. They used to blindfold us and handcuff us. In the night they used to handcuff us to the back. They wouldn't tell us where I was. They wouldn't give us even time for prayers. They felt like I was buried alive. They gave us the worst on that experience, and it continued for 8 years. বড় বাড়ি টাফ হয়ে যায়। এরকম হতো যে 24 ঘন্টা চোখ বেঁধে হাত দিয়ে বসার একটা উচ্চ দিতাম দাঁড়াতে দিতাম। উত্তর যখন করতো কেন স্যার আসলে বুঝতে পারি আমি চোখ বাঁধা হতে ফিরে পিছনে বুঝতে পিছনে কেউ আসছে মোবাইলে আওয়াজ হচ্ছে, ঘ্রাণ পেতাম পারফিউমে, দামি পারফিউম এখানে কম কথা সাপ্রেট তখন বুঝতাম সিনিয়র কেউ পিছনকে দেখতেছে। এখন ওরা আসতে তখন আমাদেরকে একদম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নেতৃত্বদানকারী আসিফ নাহিদদেরও আটক করে বন্দী রাখা হয়েছিল এই আয়নাঘরে। পরিদর্শনে তারাও শনাক্ত করেন নিজেদের সেই অবরুদ্ধ জীবনের কক্ষ। ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে বর্ণনা করেন বন্দী জীবনের সেই বিভীষিকাময় স্মৃতিগুলো। আপনি কতদিন ছিলেন এই ধরনের একটা ঘরে? 4 দিন। সে সময় কি আপনার সঙ্গে বাইরের কারো পক্ষে কোনোভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি? না, কোনোভাবে বাইরে কোনো যোগাযোগ হয়নি। সে সময় টয়লেট কি ছিল আপনার, কি ঘরের ভিতরে নাকি বাইরে? ভিতরে না, বাইরে ছিল। আচ্ছা, আপনি মানে ধারণা করছেন যে আপনি নিশ্চিত হতে পারছেন না কোন জায়গায়, কিন্তু আপনি দেয়াল নিয়ে যাওয়ার সময় চোখ বন্ধ করে নিয়ে যেতেন। আচ্ছা, বাইরে কিছু দেখি নাই, শুধু ভিতরে দেখছি। দেয়ালটা দেখে আমি চিনতে পারছি। এইটা তো দেয়াল ছিল। হ্যাঁ, রুমটা ছোট ছিল, এই জন্য আমি বুঝতে পারতেছিলাম না। এখন ভেঙে রুমটা বড় করা হয়েছে। রুমটা আসলে ছিল এইটুকু। ওই যে গ্যাপটা, ওইখানে তো ফ্যান ছিল। ফ্যান ছিল, এখন সেই ফ্যান আর নেই। মাত্র কেউ এসে একটু ভালো করে বুঝে তো, কেউ এসে বলতো আগের জন যে আছে সে কিন্তু আবার আসবে, আমার থ্রেট করতো। মাত্র 11 বছর বয়সে মা রেজিয়া বেগমের সঙ্গে অন্ধকার এই বন্দিশালায় অবরুদ্ধ ছিলেন কক্সবাজারের আফসানা। দেয়ালে দেয়ালে মিশে থাকা মামের সেই স্মৃতির বর্ণনার পাশাপাশি এই কক্ষে মায়ের শেষ চিহ্ন খুঁজে বেড়ান আফসানা। দাবি জানান এখনো নিখোঁজ থাকা তার মাকে ফিরিয়ে দেয়ার। আমাকে এখানে রাখছে, যেখানে ছোট একটা সেলফার ছিল, আমরা বসতেও পারি ওইরকম, আর জানলা দিয়ে আমি না এরকম একটা মানে কর্নার ছিল আপনার। আমি হচ্ছে আমার আম্মু রাত্রে মানে আমার আম্মু একটু মোটা টাইপের ছিল, একটা হাতটা একটু খুলে যাচ্ছিল। আমি বলতেছি আমাকে খুলে দেন না, আমার আম্মুকে খুলে দেন, হাতটা শুদ্ধ খুলে দেন। পুরো বলতেছে তোমার আম্মুর চাবে, আমাদের কাছে না হেডফোনার আছে। আমার বাথরুম এসছে, আমি বাথরুম এসছে একটু খুলে দেন। আমি অনেক চিৎকার চাটা বলছি, আমাদের পায়ে শুদ্ধ ধরছি, খুলে দেয় না। তারপর আমার আম্মু একটু মনে করে এই পাশ দিয়েছি, ওই সাইডে গেছি। এটা হচ্ছে অনেকগুলো রেবেন মেয়ে ছিল, হসপিটাল আছে না, ওইরকম একটা সিট
অনেকগুলো সিট ছিল, তো আমরা বাথরুম করে এসেছি। পুরো আমি র্যাবের কাপড় পরছিল, এরকম কালো দিচ্ছি, আর এখানে র্যাব লেখা আছে ওইরকম দিচ্ছি, আর গাড়ি দেখছি। তখন আমি সবগুলো দেখে আমার একদিন এক রাত্রে, আবার ওই দিন রাত্রে আমার আম্মুকে মারা হয়েছিল, আবার মারছে, কিন্তু আমাকে কিচ্ছু করে না, সব আমার আম্মুকে। একজন মহিলাকে মারছে, আপনার একজন পুরুষ, এত বড় একটা পুরুষ আমার আম্মুকে মারছে আমার সামনে, কিন্তু আমি কিছু করতে পারি না। তারপরে একদিন এক রাত থাকার পর মাগরিবের পর আমার আম্মুকে আর আমাকে আবার বাইর করছে। আপনার বাইর করে 1 ঘন্টার মধ্যে গাড়ি চালাইয়ে চালার পরে হচ্ছে আপনার কমলাপুর স্টেশনের আগে আমাকে বলতেছে আপনাকে 800 টাকা দিব, আপনার বাসার ডিটেলস দিব, আপনি কক্সবাজার চলে যাবেন। ওইটা মানে মুখ থেকে আমাকে লাথি মেরে ফেলে দিচ্ছে গাড়ি থেকে। অন্ধকারে বন্দিশালায় বৈদ্যুতিক চেয়ার সহ পাওয়া যায় নির্যাতনে ব্যবহৃত বিভিন্ন উপকরণও। নির্যাতিতদের বর্ণনা ফুটে উঠেছে পুরনো দেওয়ালগুলোতেও, যার সবগুলো ঘুরে দেখে আওয়ামী লীগের শাসনকে আইএমএ জাহিলিয়াতের সঙ্গে তুলনা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বর্ণনা যদি দিতে হয়, শব্দ যদি ব্যবহার করতে হয়, তাহলে বলতে হবে একটা বিভৎস দৃশ্য। এটা মানুষের মনুষ্যত্ববোধ বলে কোনো জিনিস যা আছে সেটার থেকে বহু গভীরে নিয়ে গেছে, এটা নিশ্চিহ্ন করার জন্য। মনুষ্যত্ববোধ যেন কারো না থাকে, নৃশংস অবস্থা। প্রতিটি জিনিস যে হয়েছে এখানে যতটাই শুনি অবিশ্বাস্য মনে হয়। এটা কি আমাদেরই জগৎ, এটা কি আমাদেরই সমাজ, আমরা এটা করলাম? আইএমএ জাহেলিয়াত বলে একটা কথা আছে। এই গত সরকার এই আইএমএ জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে। এটা তার একটা নমুনা। বলছিল ওই যে খুপড়ির মধ্যে তাকে রাখা হয়েছে, গ্রামে তো মুরগির খাঁচা এর চাইতে বড় হয়, এরকম অবস্থা। মুরগিও নড়াচড়ার যেরকম জায়গা পায় না, ওরও নড়াচড়ার কোনো জায়গা নেই। ওকে ব্যবস্থা রাখা হয়েছে, মাসের পর মাস, বছরের পর বছর তাকে ব্যবস্থা রাখা হয়েছে। এটা মানুষের সামনে এখন বিচার রইল, কিভাবে আমরা আবার নতুন করে সব সমাজ করতে পারি, যাতে করে আমরা এই যে এটা আমাদের সবারই অপরাধ, যেটা হতে দিয়েছি আমরা দেশে। আজকে আমরা মুক্ত হলাম, সে মুক্ত বাংলাদেশে আমরা যেন নতুন করে আবার সমাজ করতে পারি, এটার থেকে একেবারে অতি দূরে যেন আমরা চলে যেতে পারি। এটার নমুনা, এটার সাক্ষী, এটার যে ডকুমেন্টেশন গুম কমিশনের রিপোর্টের মধ্যে থাকবে, এবং এটা অবশ্য পাঠ্য হিসেবে সবাইকে পড়তে হবে, এবং তাদের যারা করেছে তাদের বিচার করতে হবে। তা না হলে আমরা নিষ্কৃতি পাবো না এটার থেকে। এই যে কাজগুলো করে গেল তারা, তা না হলে আমরা আবার মুক্তভাবে বলবো কি করে যে আমরা এই দেশের মানুষ। এগুলো সব এভিডেন্স, যা যা আমরা দেখলাম, এভিডেন্স গুলো সিলগালা করে রাখা হবে, যাতে করে কেউ বিনষ্ট করতে না পারে, যখন বিচারের কাছে এটা প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারে। গুম কমিশনের তথ্যমতে 2009 থেকে 2014 সাল পর্যন্ত গত 15 বছরে 1676টি জোরপূর্বক গুমের অভিযোগ তাদের কাছে নথিভুক্ত হয়েছে। অপরদিকে সারা দেশে 8 শতাধিক আয়নাঘরের সন্ধান পাওয়ার কথা জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। কেফায়েত শাকিল, বাংলা ভিশন, ঢাকা।